বাড়িটা সুরভির খুব পছন্দ হয়ে গেল। চমৎকার রেলিং ঘেরা টানা বারান্দা, মেঝে পর্যন্ত লোহার গ্রিল দেয়া জানালা, ছাদে ওঠা ঝকঝকে সিঁড়ি, ছবির মতো ব্যালকানি। জানলার কাছে দাঁড়ালে বিশাল দিঘি চোখে পড়ে। ফুরফুরে বাতাসে প্রাণ জুড়িয়ে যায়। সুরভি বলেই ফেলল, বাড়িটা খুব চমৎকার। জয়নাল একটা নিঃশ্বাস ফেলল। বাড়িটা তার পছন্দ হয়নি। জানলার গ্রিল থাকলেও ছাদে কোনো রেলিং নেই, রেলিং নেই সিঁড়িতেও। বাড়ির একপাশে বিশাল পুকুর, অন্য পাশে রাস্তা, সারাক্ষণ গাড়ি ঘোড়া চলছে। বাচ্চা দুটোর জন্য বাড়িটা উপযুক্ত নয়। সুরভি তা বুঝতে পারছে না। বাড়িওয়ালা অবশ্য বারবার বলছে আগামী মাসের মধ্যে সিঁড়ি ও ছাদের রেলিং হয়ে যাবে। জয়নাল তার কথায় আশ্বস্ত হতে পারেনি। আশ্বস্ত হবার কথাও নয়। পার্শ্ববর্তী লোকজনের কাছে শুনেছে বাড়িওয়ালা গত 3 বছর ধরে এই আশ্বাস দিয়ে আসছে সবাইকে। বাড়িওয়ালার কথায় সুরভির কোনো প্রতিক্রিয়া হলো না, কারণ বাড়িওয়ালার কথা তার কানেই ঢোকেনি। সে বারান্দায় ফুলের টবগুলো সাজানোর জন্য ব্যস্ত। ওর চারপাশে ঘুরঘুর করছে পিপি ও রিমি। জয়নাল আর একবার নিঃশ্বাস ফেলল। মেয়ে দুটো মায়ের মতোই হয়েছে। একেবারে কোনো কিছু মাথায় ঢুকলে আর হুঁশ থাকে না। ভোগাবে, তাকে প্রচুর ভোগাবে। রাতে সবগুলো জানালা খুলে দিয়ে ক্যাসেট প্লেয়ার অন করল সুরভি। জনপ্রিয় হিন্দি গানের সুর বেজে উঠল। খোলা হাওয়ায় সুরভির চুল উঠছে। সুরভি দাঁড়িয়ে আছে জানলার সামনে। জয়নাল বুঝতে পারছে না আশেপাশের লোকজনকে জোর করে হিন্দি গান শুনিয়ে কি লাভ। সে কোনো কিছু না বলে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করল। সারাদিন খুব ধকল গেছে। জয়নালকে অবাক করে দিয়ে পরের মাসে বাড়িওয়ালা ছাদের রেলিংয়ের কাজ শুরু করল। সিঁড়ির কাজেও হাত দেওয়া হলো। কাজ শেষ হতে হতে 1 মাসের কিছু বেশি সময় লেগে গেল, কিন্তু তার আগেই ঘটে গেল অবিশ্বাস্য সব ঘটনা। দিন তারিখ মনে নেই কারো। সময়টা ছিল বর্ষাকাল। সারাদিন বৃষ্টি হওয়ার পর একটুখানি ধরে এসেছিল কেবল। মেঘলা আকাশের কারণে বিকেলটা মনে হচ্ছিল সন্ধ্যা। অফিসের কাজে নারায়ণগঞ্জ গিয়েছিল জয়নাল। ফিরতে ফিরতে দেরি হয়ে গিয়েছিল। অন্ধকার সিঁড়ি ভেঙে ওপরে ওঠার সময় হঠাৎ সে থমকে দাঁড়ালো। তার মনে হলো কেউ একজন তার সাথে সাথে উপরে উঠছে। সে জানতে চাইল, কে ওখানে? কেউ কোনো জবাব দিল না। জয়নাল পকেট থেকে লাইটার বের করল। জায়গাটা বেশি সুবিধা নয়। দিনে দুপুরেও চুরি ডাকাতি হয়ে থাকে। গত সপ্তাহে পাশের বাড়ির ইসমাইল সাহেবের 2-in-1 চুরি গেছে। লাইটার জ্বালিয়ে কোনো কিছু পাওয়া গেল না। জয়নাল লাইটার নিভিয়ে ফেলল। তার মনের অস্বস্তি দূর হলো না। কালকেই বাড়িওয়ালাকে বলতে হবে সিঁড়িতে বাতি লাগানোর জন্য। ঘুরে দাঁড়িয়ে আবার উঠতে শুরু করল সে। সাথে সাথে সেই শব্দটাও শুনতে পেল আবার। এক জোড়া পায়ের শব্দ, যেন কেউ সিঁড়ি ভেঙে উঠে আসছে তার পেছন পেছন। একটা নিঃশ্বাসের শব্দও যেন শুনতে পেল। জয়নাল গলা চড়িয়ে দ্বিতীয়বারের মতো জানতে চাইল, কে ওখানে? এবারও কেউ কোনো জবাব দিল না। পরের দিন বাড়িওয়ালাকে সবকিছু খুলে বলল জয়নাল। বাড়িওয়ালা হেসেই উড়িয়ে দিল। বলল, আরে মশাই, এই বাড়ির ত্রিসীমানায় কারোর ঢোকার সাহস নেই। হয়তো অন্ধকারে কোনো বিড়াল টিড়াল হাঁটতে শুনেছেন। আচ্ছা, আমি এখনই সিঁড়িতে বাতি লাগানোর ব্যবস্থা করছি, দাঁড়ান। বাড়িওয়ালা সত্যি সত্যি
সিঁড়িতে 100 পাওয়ারের একটি বাতি লাগিয়ে দিল। কিন্তু জয়নাল পুরোপুরি আশ্বস্ত হতে পারল না। তার মনে হতে লাগলো বাড়িওয়ালা কিছু একটা চেপে যাচ্ছে। সেদিন দুপুরের কথা। জয়নাল বাসায় ছিল না, বাচ্চা দুটো গেছে স্কুলে। সুরভি একা একা শোবার ঘরে উপন্যাস পড়ছিল। দুপুরবেলার সেই সময়টা সহজে কাটতে চায় না, কেমন যেন একঘেয়েমি লাগে। পড়তে পড়তেই সুরভি টের পেল ঘরের ভেতর আলো কমে আসছে। চট করে ঘড়ির দিকে তাকালো, বেলা 2:10। এই সময় আলো কমে আসার কোনো কারণ নেই। জানলা দিয়ে আকাশ চোখে পড়ছে, ঝকঝকে আকাশ। মেঘের ছিটে ফোঁটাও নেই। তাহলে আলো কমতে কমতে একেবারে অন্ধকার হয়ে গেল কামরা। বইয়ের অক্ষর তো দূরের কথা, নিজের হাতও আর দেখা যাচ্ছে না। হতবাক সুরভি বাতি জ্বালানোর জন্য সুইচ টিপল, কিন্তু বাতি জ্বলল না। সম্ভবত কারেন্ট ফেলিওর। সুরভি দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলো। বারান্দায় ঘুটঘুটে অন্ধকার। ডানে বায়ে কোনো কিছু নজরে আসছে না। অনুমানের ওপরে সামনে এগুলো সুরভি। উদ্দেশ্য ড্রয়িং রুম। রিচার্জেবল ল্যাম্পটা ওখানেই। এক ঝলক গরম বাতাস লাগলো সুরভির চোখে মুখে। সেই সাথে অদ্ভুত একটা শব্দ শুনতে পেল, গোঙানির শব্দ। হাত পা ঠান্ডা হয়ে এলো সুরভির। কাজের ছেলে লিয়াকত বাজারে গিয়েছিল। ফিরে এসে দেখে সিঁড়ির কাছে হাত পা ছড়িয়ে পড়ে আছে সুরভি, নাক মুখ দিয়ে রক্ত গড়াচ্ছে। চোখের ভুল, নিশ্চয়ই চোখের ভুল, জোর দিয়ে বলল বাড়িওয়ালা। কিন্তু দিনের বেলায় আলো কমে যাওয়া? আকাশে মেঘ ছিল হয়তো। ও যে বলল তিনি জানলা দিয়ে একদিকের আকাশ দেখছেন, অন্যদিকের আকাশ দেখেননি। গোঙানির শব্দ? হাল ছাড়ল না জয়নাল। নিশ্চয়ই কোনো বাচ্চার কান্না। অসম্ভব, বাচ্চা দুটো স্কুলে। বাড়িওয়ালা হাসল। আপনার বাচ্চা দুটি ছিল স্কুলে, কিন্তু আশপাশের সবগুলো বাচ্চা স্কুলে ছিল না। তাদের মধ্যে কেউ হবে। সুইচ টিপল অথচ বাতি জ্বলল না। কারেন্ট ফেলিয়ার ইদানিং প্রায়ই হচ্ছে। সিঁড়ির গোড়ায় ছায়ামূর্তি দেখা। আপনাদের কাজের লোক, কি যেন ছেলেটার নাম, লিয়াকত। ওই হতে পারে। আপনি তো বললেন ঘটনার পরপরই লিয়াকত এসে ঢোকে। কিন্তু পেছন থেকে ধাক্কা দেয়া? ওনার ব্রেন উত্তেজিত ছিল, এই অবস্থায় মাথা ঘুরে পড়ে গেছে। পানের পিক ফেলল বাড়িওয়ালা। বাড়িওয়ালার স্ত্রীর নাম নামিসা আক্তার। শ্যামলা, মোটাসোটা মহিলা। সারাক্ষণ পান খেয়ে মুখ লাল করে থাকে, চোখে মোটা ফ্রেমের চশমা। বাড়িওয়ালার স্ত্রীরা খুব অহংকারী হয়ে থাকে বলে শোনা যায়। কথাটা ঠিক নয়। নামিসা আক্তার বেশ মিশুকে ও হাসি খুশি মহিলা। প্রথম পরিচয়ে তাকে ভালো লেগে গেল সুরভির। বাড়িওয়ালার 3 মেয়ে, কোনো ছেলে নেই। 2 মেয়ের বিয়ে হয়েছে, সেই দুজন স্বামীসহ বাহারিনে থাকে, প্রতি মাসে চিঠি লেখে। সবচেয়ে ছোট মেয়ে নিপা ইডেন কলেজে পড়ে, 2nd ইয়ার। কথায় কথায় নামিসা আক্তার জানালো একটি ছেলের খুব শখ ছিল তাদের, প্রচণ্ড শখ। আহা, সময় তো চলে যায়নি। কিছু না ভেবেই বলল সুরভি। নামিসা আক্তারের চেহারা কালো হয়ে গেল। এই পরিবর্তন সুরভির দৃষ্টি এড়ালো না। ভাবি, কি হয়েছে? না, কিছু হয়নি। নামিসা আক্তার উঠে গেল। সেদিন বাংলাদেশ ব্যাংকের সামনে হঠাৎ ইলিয়াসের সাথে দেখা। জয়নাল প্রথমে চিনতে পারেনি। ইলিয়াসের মুখ ভর্তি দাড়িকো, সাইজেও প্রায় দ্বিগুণ হয়ে গেছে। পেছন থেকে জয়নালকে জাপটে ধরল ইলিয়াস।
জয়নালের মুখ দিয়ে কথা সরল না। ইলিয়াস তার স্কুল জীবনের বন্ধু, দেখা হয়নি প্রায় 1 যুগ। মাঝখানে শুনেছিল বেটা জার্মানি চলে গেছে। আরে দোস্ত, তুই কোথায় আছিস এখন? জানতে চাইল ইলিয়াস। একটা কনস্ট্রাকশন ফার্মে আছি, ফকিরাপুল। তুই? বাসার ঠিকানা দে। প্রশ্নের জবাব না দিয়ে বলল ইলিয়াস। ছোট্ট একটা কাগজে বাসার ঠিকানা লিখে দিল জয়নাল। কাগজটার দিকে তাকিয়ে ভ্রুকুটি করে ইলিয়াস বলল, বাড়ির নাম কি তাহেবা মঞ্জিল? হ্যাঁ, কেন? বাড়িওয়ালার নাম কি মুসা? এটিএম মুসা। কতদিন ধরে আছিস ওখানে? প্রায় 2 মাস। কেন রে? গলা খাদে নামিয়ে ফেলল ইলিয়াস। জয়নালের কানে কানে ফিসফিস করে বলল, পালা প্লিজ ওখান থেকে। ইলিয়াসের গলার মধ্যে এমন কিছু ছিল, গায়ের সমস্ত লোম দাঁড়িয়ে গেল জয়নালের। নিজেকে সামলে উঠতে সময় লাগলো তার। এই কথা বলছিস কেন? জানতে চাইল সে। অনেকক্ষণ ধরে হর্ন দিচ্ছিল একটা গাড়ি ওদের পেছন থেকে। এবার গাড়ির দরজা খুলে গেল। অল্প বয়সী একটা ছেলের চেহারা উকি দিল ভেতর থেকে। ব্যস্ত হয়ে উঠল ইলিয়াস। দেরি হয়ে যাচ্ছে দোস্ত, আমি যাই। গাড়ির দিকে রওনা হলো সে। খপ করে ইলিয়াসের একটা হাত চেপে ধরল জয়নাল। উটানের জায়গা পাও না? না, কেবল অন্যের বাসার ঠিকানা নিয়ে খালাস? দাঁত দিয়ে জিভ কামড়ে পকেট থেকে একটা কার্ড বের করলো ইলিয়াস। বাড়িয়ে ধরল জয়নালের দিকে, বলল, সময় করে আসিস। গাড়িতে ওরা কারা? বিজনেস পার্টনার। অল্প বয়সী ওটা কি? কিছু বলার জন্য মুখ খুলল ইলিয়াস, কিন্তু বলল না। ঘুরে দাঁড়িয়ে হাঁটতে লাগলো গাড়ির দিকে। যেতে যেতে বলল, বাসায় আসিস, তোর বউকে নিয়ে আসিস, তখন কথা হবে। সাই করে নাকের সামনে দিয়ে বেরিয়ে গেল ইলিয়াসের মিটসুবিশি GX। ভিজিটিং কার্ডের ওপর চোখ বুলিয়ে বোকা বনে গেল জয়নাল। কার্ডটা ইলিয়াসের নয়, অন্য কারো। নিশানাথ চক্রবর্তী নামক একজন ভারতীয় আইনজীবীর নাম লেখা আছে। ঠিকানাটাও পশ্চিমবঙ্গের, 41 স্কুল স্ট্রিট, কলকাতা। কোনো সন্দেহ নেই, ভুল করে অন্য লোকের কার্ড ধরিয়ে দিয়েছে বেটা। হাঁটতে শুরু করলো জয়নাল। বাংলাদেশ ব্যাংকের কাজটা দ্রুত সেরে ফেলতে হবে। সপ্তাহে 2 দিন পিপিডিমিদের স্কুল থাকে না। সুরভির ভোগান্তি তখন বেড়ে যায়। বাচ্চা দুটোকে চোখে চোখে রাখাও একটা ভোগান্তি। যদিও সিঁড়িতে ছাদে রেলিং লাগানো হয়েছে, কিন্তু বিপদের কি আর কোনো মা বাপ আছে? সমস্যা হলো লিয়াকত বাচ্চা দুটোকে একদম সামলাতে পারে না। ওদের ঘুম পাড়াতে গিয়ে নিজেই ঘুমিয়ে পড়ে। গতকাল মেয়ে দুটো লিয়াকতকে ঘুম পাড়িয়ে রেখে ছাদে চলে গিয়েছিল। সুরভি এখনো শিউরে ওঠে ভাবলে। ভাগ্যিস ছাদে গিয়েছিল, যদি সিঁড়ি বেয়ে নিচে নামতে যেত। ছুটির দিনগুলোতে জয়নাল বাচ্চাদের সাথে নাস্তা করে, দুপুরেও একসাথে খায়। আজকের দিনটা ব্যতিক্রম। সে আগে ভাগে বলে দিয়েছে দুপুরে ফিরবে না, তাই পিপি রিমি সকাল সকাল লাঞ্চ করতে বসেছে। সকাল সকাল লাঞ্চ করার পেছনে অন্য কারণও আছে। আজকে সুরভি ওদের নেপচুন থিয়েটারে নিয়ে যাবে। বাচ্চাদের জন্য একটা কমেডি ছবি এসেছে, খুব নাকি মজার। ওদের জামা পাল্টে দিয়ে ইস্ত্রি করা নতুন জামা পরালো সুরভি। চুল আঁচড়ে দিল। তারপর নিজে কাপড় পাল্টানোর জন্য শোবার ঘরে ঢুকল। লিয়াকতকে বলল ওদের নিয়ে ড্রয়িং রুমে খেলবে। ড্রয়িং রুমে যেতে হলে সিঁড়ির পাশ দিয়ে ঘুরে যেতে হয়। জায়গাটা পেরিয়ে যাবার সময় হঠাৎ পিপি লিয়াকতের কানে কানে বলল, আমি তোমায় ধাক্কা দিই। পিপির বলার ভঙ্গিতে এমন কিছু ছিল, রীতিমতো চমকে উঠল লিয়াকত। ঢোক গিলে বলল, ধাক্কা দিলে পড়ে যাব তো সোনামণি। আহ্লাদি গলায় বলল পিপি। পড়ে গেলে অসুবিধা কি? লিয়াকতের হাত পা ঠান্ডা হয়ে এলো। বলে কি হারামজাদি। লাফ দিয়ে সিঁড়ির কাছের থেকে সরে যেতে চাইল সে, কিন্তু পারল না। মনে হলো কেউ তাকে শক্ত করে ধরে রেখেছে ওখানে।
পড়ে গেলে কোনো অসুবিধা নেই। সুর করে বলল পিপি। ওকে সমর্থন করল মিমি। সেও তোতা পাখির মতো বলল, পড়ে গেলে কোনো অসুবিধা নেই। লিয়াকতের পেছনে এসে দাঁড়ালো ওরা দুজন। আছড়ে পাছড়ে নিজেকে সরিয়ে নেবার চেষ্টা করলো লিয়াকত, কিন্তু এক চুল নড়তে পারল না। সারাশির মতো একজোড়া হাত পেছন থেকে ঝাপটে ধরল ওকে। এই হাত কার? পিপির? রিমির? অসম্ভব। পেছন থেকে ফিস ফিস করে কেউ বলল, কোনো অসুবিধা নেই, তোমাকে ধরার জন্য একজন দাঁড়িয়ে আছে, দেখো দেখো। সিঁড়ির দিকে তাকালো লিয়াকত। ঘাড়ের কাছে সবগুলো চুল দাঁড়িয়ে গেল ওর। সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠে আসছে। ওটা কি? পিছন থেকে একজোড়া হাত লিয়াকতকে ধাক্কা দিয়ে ফেলে দিল নিচে। শোবার ঘর থেকে বেরিয়ে হাঁপ ছাড়ল সুরভি। রিমি, তোমরা কোথায়? কেউ কোনো জবাব দিল না। মনে মনে লিয়াকতের মুন্ডপাত করল সুরভি। নিশ্চয় মেয়ে দুটোকে নিয়ে ছাদে চলে গেছে সে। শোবার ঘরের ব্যালকনি থেকে ছাদের প্রায় সবটুকু দেখা যায়। ব্যালকনিতে দাঁড়িয়ে কাউকে দেখল না সুরভি, তবুও গলা চড়িয়ে আর একবার ডাকল, তোমরা কোথায়? প্রতিধ্বনি যেন ব্যঙ্গ করল তাকে। কাঁপা কাঁপা হাতে কপালের ঘাম মুছল সুরভি। বুকের ভেতরটা ঠিপ ঠিপ করছে। কেউ কোনো সাড়া দিচ্ছে না কেন? লুকোচুরি খেলছে ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে যাওয়ার পথে একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়ল ওর। দেখল পিপি ও রিমি সিঁড়ির গোড়ায় পাশাপাশি দাঁড়িয়ে আছে। মাথা দুটো ঈষণ ঝুঁকে আছে সামনে। কি দেখছে ওরা? এই, কি দেখছিস? মেয়ে দুটোর কাঁধে হাত রাখল সুরভি। কেউ কোনো জবাব দিল না। সুরভির পা থেকে মাথা পর্যন্ত ভয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। মেয়ে দুটো শরীর এমন শক্ত কেন? মনে হচ্ছে পাথরের গা। পলকহীন চোখে কি দেখছে ওরা সিঁড়িতে? সুইচ টিপে সিঁড়ির বাতি জ্বালল সুরভি। নিশিনাথ চক্রবর্তীর ভিজিটিং কার্ডের ওপর হাতে লেখা একটি টেলিফোন নাম্বার পেল জয়নাল। অকুল সমুদ্র যেন খড়কুটো পেল। হাতের লেখাটা ইলিয়াসের, কাজেই ফোন নাম্বারটাও হয়তো ওর পরিচিত কারো। ভাগ্য সুপ্রসন্ন হলে ওর নিজেরও হতে পারে। টেলিফোন নাম্বারটা ইলিয়াসের নয়, ইলিয়াসের কোনো বন্ধুরও নয়, একটি বহুজাতিক ওষুধ কোম্পানির। তবে কোম্পানিটি ইলিয়াসের সুপরিচিত। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গড় গড় করে ইলিয়াসের টেলিফোন নাম্বার জয়নালকে জানিয়ে দিল। টেলিফোন পেয়ে অনেকক্ষণ হো হো করে হাসল ইলিয়াস। হাসি যেন থামতেই চায় না। তোর হাসি অসহ্য লাগছে। ধমকে উঠল জয়নাল। দয়া করে থাম। বিলিভ ইট অর নট, আজকে সন্ধ্যায় তোর বাসায় যাওয়ার জন্যই রেডি হচ্ছিলাম। ধাপ্পাবাজি রাখ। আরে ধানমন্ডি কি টের পেলাম, তোকে ভুল করে অন্য কার্ড দিয়ে দিয়েছি। আমি রিসিভার নামিয়ে রাখছি, বলল জয়নাল। তোর কথা অনুযায়ী তুই সন্ধ্যায় আমার বাসায় আসছিস বউ সহ, তখন বিস্তারিত আলাপ হবে। আবার হাসতে শুরু করলো ইলিয়াস। জাস্ট এ মিনিট, তুই যে বিষয়ে আলাপ করতে চাইছিস তা ওই বাসায় করা যাবে না। কেন? পরে বলবো। কোথায় করা যাবে তাহলে? তুই সোজা ধানমন্ডি 28 নম্বর রোড ধরে আয়, একদম সোজা। আমি তোকে বুঝিয়ে দিচ্ছি। লিয়াকত মারা গেল একদিন পরে। ক্লিনিকে ভর্তি করা হয়েছিল তাকে। ডাক্তারি রিপোর্টে বলা হলো মস্তিষ্কে রক্তক্ষরণজনিত মৃত্যু। পুলিশ কয়েক দফা জেরা করল সুরভিকে, জেরা করল জয়নালকেও, কিন্তু কোনো কিছু উদ্ধার করতে পারল না। ছোট ছোট দুটি বাচ্চা ধাক্কা দিয়ে লিয়াকতকে ফেলে দিয়েছে, এটা বিশ্বাসযোগ্য বলে মনে হলো না। পুলিশ তাদের ডায়েরিতে
একটা ইডি কেস লিখে রাখল। পুলিশ কিছু করতে পারবে না। চায়ের কাপে চুমুক দিল ইলিয়াস। কেন পারবে না? জানতে চাইল জয়নাল। কারণ এটা পুলিশের কেস নয়। তাহলে এটা কার কেস? কার কেস বলতে পারবো না। ভূত প্রেত নিয়ে কারা ডিল করে আমি জানি না। তুই কি আমার সাথে ইয়ার কি করছিস? ইয়ার কি করবো কেন? ভূত প্রেত বিশ্বাস করিস নাকি? না। তাহলে তোকে যতক্ষণ ধাক্কা দেয়নি ততক্ষণ তুই বুঝবি না ব্যাপার। একবার ধাক্কা খেলেই বুঝবি। ভূত প্রেত বিশ্বাস অথবা অবিশ্বাস করার জন্য হাতে সময় কতটা কম থাকে। হ্যাঁ, জোর গলায় সমর্থন জানালো সুরভি। একদম সময় দেয় না। কারা সময় দেয় না? মহাবিরক্ত হলো জয়নাল। মানে ওরা আর কি। ইলিয়াসের দিকে আঙুল দেখালো সুরভি। উনি যাদের কথা বললেন। বোকার মতো কথা বলো না তো। ভূত প্রেত বলে কিছু নেই। আমাকে ধাক্কা দিল কে তাহলে? তোমাকে কেউ ধাক্কা দেয়নি, তুমি এমনি এমনি পড়ে গেছো। বাহ, এমনি এমনি পড়ে কেন যাব? কারণ তোমার ব্রেন উত্তেজিত ছিল। জাস্ট আ মিনিট। দেখা যাচ্ছে ওই সিঁড়ির কাছে এলেই সবার ব্রেন উত্তেজিত হয়। বিষয়টা কি? সবার কথা আসছে কেন? ভ্রু কুঁচকে তাকালো জয়নাল। তুই যখন সিঁড়িতে অশরীরী পায়ের আওয়াজ পেয়েছিলি তখন কি তোর ব্রেন ঠিক ছিল? ঠিক থাকবে না কেন? গলা ছেড়ে হাসলো ইলিয়াস। তোর লজিক এলোমেলো হয়ে যাচ্ছে। একটু আগেই বলছিলি ভূত প্রেত বলে কিছু নেই। কপালের ঘাম মুছল জয়নাল। তাকে ক্লান্ত দেখাচ্ছে, মনে হচ্ছে বয়স বেড়ে গেছে। ব্যালকনিতে চেয়ার পেতে বসেছে ওরা। ডিনার সেরেছে একটু আগে। খোলা বাতাসে চুল উঠছে তিনজনেরই। আকাশে গোল থালার মতো চাঁদ। পূর্ণিমা না হলেও তার কাছাকাছি কিছু একটা হবে। কারেন্ট চলে যাওয়ায় বেশ ভালো লাগছে পরিবেশটা। একটা গ্রাম গ্রাম ভাব চলে এসেছে। ধানমন্ডির এই এলাকায় কারেন্ট চলে গেছে 15 মিনিট আগে। সিগারেটের ছাই ছাড়ল জয়নাল। তোর কি ধারণা ওই সিঁড়িতে কিছু একটা আছে? মাছি তাড়ানোর ভঙ্গি করল ইলিয়াস। ওসব বাদ দে, অন্য কিছু বল। তোদের বিয়ের গল্প বল। ভাবির সাথে কি পূর্ব পরিচয় ছিল? তুই সেদিন ওই বাসা থেকে পালিয়ে যেতে বললি কেন? এই শীষ করে বলল জয়নাল। এমনি বলছিলাম। মিথ্যে কথা। তুই কিছু একটা চেপে যাচ্ছিস। ইলিয়াসের দিকে তর্জনী তাক করল জয়নাল। ওই সিঁড়ি সম্পর্কে কি জানিস বল। ওই সিঁড়ি সম্পর্কে কিছুই জানি না। বিলিভ ইট অর নট। জয়নালকে রেগে উঠতে দেখে তাড়াতাড়ি যোগ করল ইলিয়াস। তবে আমি একটা গল্প জানি, অদ্ভুত গল্প। তোর সিঁড়ির সাথে এটার কোনো সম্পর্ক থাকতেও পারে। শুনবি নাকি? বল। ইলিয়াস পায়ের উপর পা তুলে বসল। তখন মাত্র বিয়ে করেছি। মেহেদির আমেজ পুরোপুরি কাটেনি। এই অবস্থায় চাকরি পেয়ে গেলাম একটা এনজিওতে, অফিস ঢাকায়। বউ ফেলে রেখে জয়েন করতে চলে এলাম। সময়টা ছিল 1981 সাল। ইলিয়াসকে থামিয়ে দিল জয়নাল। এই তোর গল্প? হ্যাঁ। এটা তোর ব্যক্তিগত জীবনের ঘটনা। গল্প কেন হবে? গল্প বলছি এ কারণে যে আজ পর্যন্ত বহু লোকের কাছে এই ঘটনা বলেছি, পুলিশকেও বলেছি। কাউকে বিশ্বাস করাতে পারিনি। সবার ধারণা এটা গল্প। একটু পরে তোদেরও এই ধারণাই হবে। ঠিক আছে, বল। নতুন নতুন বিয়ে করলে ছেলেরা বাসা থেকে বের হয় না। সন্ধ্যা 7টার পরে বাসায় মেহমান এলে বিরক্ত হয়। একটু পর পর ঘড়িতে সময় দেখে, হাই তোলে। অফিসের টেলিফোন ঘন ঘন এঙ্গেজ পাওয়া যায়। আমার বেলায় সেরকম কিছুই হলো না। সদ্য বিবাহিত একজন লোকের চাকরি জীবন শুরু হলো ব্যাচেলারের মতো। সুরভি হাসি চাপতে গিয়ে বিষম খেল। বউ নিয়ে এলে কি আজ তোদের বাবুর্চি রান্না খাওয়াই? ইলিয়াস হাসল। সব কিছু ঠিকঠাক করে ওকে নিয়ে আসবো। এই সময় ছোট্ট একটি ঘটনা ঘটল। সে ঘটনাই হলো আমার গল্প। এর সাথে সিঁড়ির সম্পর্ক কি জানতে চাইল জয়নাল। আছে, সম্পর্ক আছে। গল্প শুনলে বুঝতে পারবি। সিগারেট চলবে? দে। সিগারেটের প্যাকেট এগিয়ে দিল ইলিয়াস। নিজেও একটা নিল। ঢাকায় বাসা পাওয়া যে কি ঝক্কি তা হারে হারে টের পেলাম।
সস্তা দামের হোটেলে থাকি, সারাদিন অফিস করি আর সন্ধ্যাবেলা বাসা খুঁজে বেড়াই। এরকম ঘুরতে ঘুরতে একদিন স্টেডিয়াম মার্কেটে নাসিমা আপার সাথে দেখা। ভালো নাম নাসিমা আক্তার, আপনাদের বাড়িওয়ালার স্ত্রী। ইলিয়াস হাসল। নাসিমা আপা আমাদের দুঃসম্পর্কীয় কাজিন, বয়সে 2-4 বছরের বড়, শৈশবে খেলার সাথী। তারপর নাসিমা আপার সাথে আপনাদের বাড়িওয়ালার কি যেন নাম, এটিএম মুসাও ছিল। লোকটাকে আগে দেখিনি। আমি থাকার জন্য বাসা খুঁজছি জানতে পেরে সে নিজেই জানালো সে বাসা ভাড়া দেবে। আমিও বোকার মতন রাজি হয়ে গেলাম। সিগারেটের ছাই ছাড়ল ইলিয়াস। 2 নম্বর ভুলটা করলাম নাসিমা আপার সাথে মাখামাখি করে। নাসিমা আপা ছিল আমার বড় বোনের মতো। আমি ঘুণাক্ষরেও বুঝতে পারিনি যে এটিএম মুসা আমাকে সন্দেহ করেছে। জয়নালের চোখের দৃষ্টি আরেকটু তীক্ষ্ণ হলো। একদিনের ঘটনা বলি। এটিএম মুসা গেছে টাঙ্গাইল, বাসায় নাসিমা আপা একা। কাজের ছেলেটি এসে খবর দিল নাসিমা আপার খুব জ্বর। আমি কোনো কিছু না ভেবেই সিঁড়ি ভেঙে উপরের দিকে ছুটলাম। সিগারেটে লম্বা করে টান দিল ইলিয়াস। জ্বর ছিল ঠিকই, কিন্তু খুব বেশি ছিল না। আমি কাজের ছেলেটিকে ডাক্তারের কাছে পাঠিয়ে নাসিমা আপার পাশে বসলাম, একটা হাত রাখলাম কপালে। এই সময় এটিএম মুসা এসে ঢুকলো। ব্যালকনিতে পিন পতন নিস্তব্ধতা, কারো মুখে কোনো কথা নেই। পরের মাসে নাসিমা আপার একটা ছেলে হলো, চাঁদের মতন ফুটফুটে ছেলে। বেচারির খুব শখ ছিল ছেলের, বাড়িওয়ালারও, কিন্তু খুশি হতে পারলো না কেউ। বাড়িওয়ালার চেহারা আবলুস কাঠের মতন হলেও এই ছেলের গায়ের রং হলো ফর্সা, চিবুকের কাছে একটি তিল। অন্ধকারে নিঃশ্বাস নিল সুরভি। চাঁদের আলোয় ইলিয়াসের ফর্সা চেহারা চিকচিক করছে, তিলটাও। বছর না গড়তেই ছেলেটা মারা গেল। কিভাবে মারা গেল বলতে পারি না। শুনেছি হামাগুড়ি দিয়ে সিঁড়ির থেকে নিচে পড়ে গেছে। তুই তখন কোথায়? জানতে চাইল জয়নাল। অফিসে। আর তোর বউ? লালমনিরহাট। লালমনিরহাট কেন? ও তখন চাকরি করছে একটা স্কুলে, বেসরকারি স্কুল। চাকরির খুব শখ ছিল জবেদার, আমি না করিনি। সিগারেট নিভিয়ে ফেলল ইলিয়াস। তারপর চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝল। তারপর কি হলো জানতে চাইল জয়নাল। ঘড়ি দেখল ইলিয়াস। কি রে, বাসায় যাবি না? রাত 11টা বাজে। বাসার গোষ্ঠী উদ্ধার করি। ক্ষিপ্ত হয়ে উঠল জয়নাল। তারপর কি হলো বল। তারপর আর কি হবে, পরের সপ্তাহে অফিসের কাছাকাছি একটা ফ্ল্যাটে চলে এলাম। ফ্ল্যাট খালি হয়েছিল আগেই, কিন্তু তাহেরা মঞ্জিল ছেড়ে যাব কি না সিদ্ধান্ত নিতে পারছিলাম না। ইলিয়াস জগ থেকে জল ঢেলে ঢক ঢক করে 1 গ্লাস জল গলদ্ধকরণ করল। কারেন্ট চলে এলো এই সময়। তাহেরা মঞ্জিলের সাথে ওঠাই আমার শেষ সাক্ষাৎ। নাসিমা আপার সাথেও? জানতে চাইল সুরভি। নাসিমা আপার সাথেও। জয়নাল তীক্ষ্ণ চোখে ইলিয়াসের দিকে তাকালো। তোর কি মনে হয় না এটা একটা মার্ডার কেস? মনে না হওয়ার কি আছে, এটা তো জলের মতন পরিষ্কার। ইলিয়াস আর একটা সিগারেট ধরালো। আর মজার কথা কি জানিস, বাড়িওয়ালা আজ পর্যন্ত একবারও ছেলের কবর দেখতে যায়নি। বলিস কি? হ্যাঁ। পুলিশকে জানিয়েছিলি? না। কেন? ওখানেই তো সমস্যা। আমি যখনই পুলিশকে জানানোর জন্য থানায় যাই, আমার সাথে সাথে ওই ছেলেটাও যায়, পা জড়িয়ে থামানোর চেষ্টা করে। কোন ছেলেটা? বাড়িওয়ালার সেই ছেলেটা। চমকে উঠল জয়নাল। মোড়া ছেলেটা? হ্যাঁ, অসম্ভব। একটা কথা তখন বলা হয়নি। আমি যেদিন ওই বাসা ছেড়ে চলে আসি, আমার সাথে সাথে সেই ছেলেটিও চলে আসে। অসম্ভব। দিনের বেলায় মাঝে মাঝে ও বাড়ির সিঁড়িতে খেলতে যায়, লোকজনের সাথে মজা করে, বলল ইলিয়াস, যেন জয়নালের কথা তার কানেই ঢোকেনি। তোকে থানায় যেতে বাধা দেয় কেন? ওর বিশ্বাস মামলা হলে বাবার ফাঁসি হয়ে যাবে, তখন মাকে কে দেখবে? জয়নাল স্তম্ভিত হয়ে গেল।
ইলিয়াসের মাথা যে পুরোপুরি খারাপ হয়ে গেছে তাতে কোনো সন্দেহ নেই। সে কি রোজ রাতে এখানে আসে? জানতে চাইল সে। হ্যাঁ, আজ আর আসবে না, তাই না? জয়নালের গলায় পিতৃ। আমি গোড়াতেই বলেছি, আমার এই গল্প কেউ বিশ্বাস করে না, তোরাও করবি না। যদি ছেলেটিকে এনেও হাজির করি তাহলেও না। কেন? আগেও বহু লোকের সামনে তাকে হাজির করেছি, কোনো লাভ হয়নি। ওরা তো বাড়িওয়ালার মোড়া ছেলেটাকে দেখেনি। কি প্রমাণ আছে এই ছেলেই সেই ছেলে? সুরভি হঠাৎ চিৎকার করে উঠল, আমি দেখেছি, আমি চিনতে পারবো, হাজির করুন তাকে। জয়নাল আশ্চর্য হয়ে গেল। কোথায় দেখেছো? নাসিমা আপার কামরায়, দেওয়ালে টাঙানো ছবিতে। ইলিয়াস আবারও হাসল, যেন খুব মজা পেয়েছে। তাকে তো আপনি একটু আগেই দেখেছেন, চিনলেন না কেন? চমকে উঠল সুরভি। একটু আগে যে সিগারেট দিয়ে গেল। খানিকক্ষণ কেউ কোনো কথা বলতে পারল না। অবশেষে বলল সুরভি, অন্ধকার ছিল, এখন কারেন্ট এসেছে। ব্যালকনির বাতিটা জ্বালান, তারপর ডাকুন। ব্যালকনির বাতিটা জ্বালালো ইলিয়াস। তারপর বারান্দায় দাঁড়িয়ে কাকে যেন ডাকলো, আব্বু 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 আব্বু, কিরে কিরে, এদিকে আয়, এদিকে আয়, আব্বু আব্বু। সময় দাঁড়িয়ে গেল স্তব্ধ হয়ে। সিঁড়ি বেয়ে একজোড়া কচি পায়ের শব্দ এগিয়ে আসছে। এক কলিয়ারি থেকে আর এক কলিয়ারিতে বদলি হয়ে এসেছি। কয়লা কুঠির ডাক্তার, ভারী ঝকমারি কাজ। খাদের কুলি কামিন থেকে আরম্ভ করে ম্যানেজার সাহেব পর্যন্ত যে যেখানে আছে সকলেরই জীবন মরণ যেন আমারই হাতে। আমি যেন তাদের বিধাতা। কারো পায়ে একটুখানি আঁচড় লেগেছে, ডাক ডাক্তারকে। কোথাও কোনো কুলি মরেছে, সকলের আগে আমাকেই সেখানে ছুটতে হবে। সে যাই হোক, চাকরি করতে এসে সে দুঃখ করে লাভ নেই। বাসাটি কিন্তু মন্দ নয়। টালি দেওয়া খানচারেক ঘর, সম্মুখে দাওয়া উঁচু ছোট্ট একটুখানি রক। রকের নিচেই উঠোন, রান্নার জায়গা। চারিদিক ফাঁকা। ভাবলাম ভালোই হলো। আগে যে কলিয়ারিতে ছিলাম প্রকাণ্ড কলিয়ারি, ছোট একটা শহর বললেও হয়। চারিদিকে ধোঁয়া আর বস্তি, দম যেন আটকে আসত। এখানে তাহলেও একটুখানি নিঃশ্বাস নিয়ে বাঁচব। ম্যানেজার বাবু বাঙালি, বড় অমায়িক ভদ্রলোক। প্রথম এসেছি, তার সঙ্গে আলাপ পরিচয়টা জমিয়ে রাখা ভালো। বিকেলে বেড়াতে বেড়াতে সেদিন তার বাংলোর দিকেই যাচ্ছিলাম। কালো রঙের ভুড়িওয়ালা বেটে এক ভদ্রলোক আমায় দেখে নমস্কার করে পথের মাঝে থমকে দাঁড়ালেন। গোপগুলি নিচের দিকে বেঁকে গেছে। মুখের পানে এক দৃষ্টে তাকিয়ে ভদ্রলোক জিজ্ঞেস করলেন, আপনি নতুন ডাক্তার না? আমি হেড ক্লার্ক। কি আর বলবো, ঘাড় নেড়ে একটুখানি হেসে নমস্কার করে এগিয়ে যাচ্ছি। তিনি আমার পিছু নিলেন, বললেন, চলুন তবে ওদিক দিয়েই যাই, আপনার সঙ্গে গল্প করাও হবে। বলেই তিনি পরিচয় দিতে শুরু করলেন। এখানে চাকরি করলেন প্রায় 10 বছর, অথচ একটি দিনের জন্যও তিনি কামাই করেননি। বাড়ি তার বেশি দূর নয়, এখান থেকে মাইলখানিকের মধ্যেই একটা গ্রামে। সন্ধ্যার আগেই রোজ তাকে বাড়ি ফিরতে হয়। কোনো কথাই তাকে আমি জিজ্ঞেস করিনি, তবু তিনি আমায় সাবধান করে দিলেন। বললেন, দেখুন, এখানকার নিয়ম হচ্ছে তাই। আপনিও যেন সন্ধ্যের পর আর বাসা থেকে বেরোবেন না। নতুন মানুষ, জানেন না তো, তাই সাবধান করে দিলাম। বললাম, কেন? বলতেই তার সেই কালো গোফের জঙ্গল ভেদ করে
পানে রাঙা লাল লাল কয়েকটা দাঁত বেরিয়ে পড়ল। বুঝলাম তিনি একটুখানি হাসলেন, বললেন, জিজ্ঞেস করবার কিছু নেই, বড় ভীষণ জায়গা মশাই। আপনি ভূত বিশ্বাস করেন? বললাম, না। এই মরেছে, চারিদিকে ভূত মশাই। কলিয়ারিটা ভূতে ভূতে একেবারে ছেয়ে গেছে। সন্ধে হলে তল্লাটে আর জনমানুষই দেখতে পাবেন না। খাদের নিচে দিনের বেলাতেই লোকজন নামতে ভয় করে। এই রাত্রের কাজ তো একরকম উঠেই গেছে। অন্ধকার রাত্রে কতদিন দেখবেন, সে কি ভীষণ ব্যাপার। ঘরে বসেই হয়তো শুনতে পাবেন ইঞ্জিনের শব্দ হচ্ছে, কাজ চলছে, ঘন্টা বাজছে, ট্রাম লাইনের উপর ঘর 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 করে কয়লার গাড়ি ঠেলার শব্দ পাচ্ছেন। কিন্তু কাছে গিয়ে দেখুন, সব চুপ, কেউ কোথাও নেই। সন্ধ্যায় হয়তো দেখলেন ডিপোয় কয়লার একটা গুঁড়ো পর্যন্ত নেই। সকালে গিয়ে দেখুন 4-5 ওয়াগন কয়লা গাদা হয়ে গেছে। বললাম, তাহলে তো ভালোই বলতে হবে। ভূতগুলো খুব উপকারী, বলুন। ভদ্রলোক আবার তেমনি দাঁত বের করে একবার হাসলেন, বললেন, তা বললেই হবে। কি খুন জখম যে লেগেই আছে। এমন মাস গেল না যে খাদের নিচে 2-4টে খুন হচ্ছে। আগে মশাই যা কিছু হতো ওই খাদের নিচেই হতো। গত 2 বছর ধরে ভূতগুলো দেখছি উপরে উঠে এসেছে। এই ধরুন, আমরা অফিসের খাতাপত্র আজ ঠিক যেমনটি রেখে তালা বন্ধ করে দিয়েলাম, কাল এসে দেখবো সব উলট পালট হয়ে গেছে। এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে, একেবারে তছনছ কাণ্ড কারখানা। তবে নষ্ট কিছুই করে না, এই যা আজকাল আমাদের গা শোয়া হয়ে গেছে। এসে জিজ্ঞেস করলাম, তাই বুঝি বেলা থাকতে থাকতে আপনাকে বাড়ি পৌঁছাতে হয়? ঘাড় নেড়ে ভদ্রলোক জানালেন, নিশ্চয়ই। একদিন যে কাণ্ড ঘটেছিল মশাই, শুনলে আপনার গা হাত পা শিউড়ে উঠবে। থাক, আজ আমার দেরি হয়ে যাচ্ছে, আর একদিন বলবো। এখন চলি, নমস্কার। বলেই তিনি তার হাত দুটি তুলে আমায় আরও একবার নমস্কার করে ডান দিকে রাস্তা ভাঙলেন। ম্যানেজার বাবুর সঙ্গে সেদিন আমার অনেক কথাই হলো। বললাম, ভূতের কথা কি সব শুনছি আপনার কলিয়ারিতে, এ কি সত্য? ম্যানেজার বাবু হাসলেন, শুনেছেন এরই মধ্যে? বললাম, শুনেছি, কিন্তু ভূত আবার কি? আমার তো বিশ্বাস হয় না কোনোদিন। ঘাড় নেড়ে ম্যানেজার বাবু বললেন, ও কিছু নয়, তবে খাদের অবস্থা বড় খারাপ। চালগুলো অত্যন্ত নরম, খুব সাবধানে কাজ করতে হয়, নইলে কয়লা কাটতে গিয়ে চাল থেকে পাথর খসে পড়ে, লোকজন প্রায় মারা যায়। কিছুদিন আগে, না কিছুদিন আগে কেন, অনেক দিন আগে, আমি তখন এখানে ছিলাম না, শিপ্রাণ নদীতে সে বছর ভয়ানক বান হয়। বানের জল এত বেশি বেড়ে ওঠে যে হঠাৎ একদিন দেখতে না দেখতে বান এসে পড়ে খাদের মুখে। চাণকের পথে হুড় হুড় করে জল ঢুকতে থাকে। তাকে আর রুখবে কে? দিনের বেলা খাদের নিচে তখন কাজ চলছে। লোকগুলোকে বাঁচাবার অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু 2 দিন ধরে ক্রমাগত জল ঢুকেছে। 3 দিনের দিন বান যখন থামলো, খাদ তখন ভর্তি হয়ে গেছে। পাম্প দিয়ে জল তুলে তুলে অনেক কষ্টে নিচে নেমে গিয়ে দেখা গেল প্রায় 50 জন লোক খাদের যেখানে সেখানে মরে পড়ে আছে। ব্যাস, সেই থেকে লোকের ধারণা হলো যে অতগুলি লোক একসঙ্গে যেখানে মারা যেতে পারে, ভূত সেখানে আছেই। এই বলে তিনি খুব জোরে হো হো করে হেসে উঠলেন। আমিও হাসলাম বটে, কিন্তু কেবলই আমার মনে হতে লাগলো, আহারে, অতগুলো মানুষ কোনো দিক থেকে কোনো সাহায্য না পেয়ে নিতান্ত অসহায়ের মতো হাহাকার করে জলে ডুবে মারা গেল। কারো হয়তো বুড়ো বাপ মা আছে, খাদের উপরে কুলি ধাওড়ায়, কারো ছেলে, কারো মেয়ে, কারো স্ত্রী, আবার কারোর স্বামী পুত্র। আহারে, চুপ করে ভাবতে গিয়ে আমার মুখের হাসি মুখেই মিলিয়ে গেল। সে করুণ দৃশ্য যেন আমি আমার চোখের সামনে দেখতে পেলাম। গল্প করতে করতে সন্ধ্যা হলো।
ম্যানেজার বাবুর চাকর আমাদের কাছে লণ্ঠন দিয়ে গেল। উঠতে যাচ্ছিলাম, তিনি বললেন, একটু চা খেয়ে যান। চা খেয়ে তার কাছের থেকে যখন বিদায় নিলাম, রাত্রি তখন 8টা। ম্যানেজার বাবু বললেন, আলো নিয়ে চাকরটা আপনাকে পৌঁছে দিয়ে আসুক। ভাবলাম তিনি ভেবেছেন হয়তো ভূতের ভয়ে রাস্তায় যদি আমার আবার কিছু বিপদ আপদ হয়। এসে বললাম, না, কিছু দরকার নেই, ভূতের ভয় আমি করি না। তিনিও হেসে আমায় নমস্কার করে দরজাটি বন্ধ করে দিলেন। ফটক পেরিয়ে বাইরে যখন পথে এসে দাঁড়ালাম, দেখি অন্ধকারে তখন চারিদিক থমথম করছে, কোথাও জনমানবের সাড়া শব্দ নেই। মাথার উপর আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশটা যেন তারায় ঠাসা। তারই একটুখানি ঝাপসা আলোয় পথের উপর দিয়ে এগিয়ে চললাম। বাসাটা আমার নেহাত কাছে নয়। পথের পাশে 2-3টে কুলি ধাওড়া পেরিয়ে গিয়ে আম কাঁঠালের একটি বাগান, তারপরেও খানিকটা কালো কয়লার গুঁড়ো দিয়ে তৈরি ছোট একটি পথ। তারই কিছু দূর এগিয়ে গিয়ে বাঁহাতি একটা পোড়ো বাড়ির মতো ভাঙা বাড়ি। সেইখান থেকে ডান দিকে একটা নিম গাছের তলা দিয়ে মিনিট 2 হাঁটলেই আমার বাসার দরজায় গিয়ে পৌঁছাবো। কি যেন ভাবতে ভাবতে আমি সেই বাগানের ভেতর সরু এক ফালি পায়ে চলা পথের উপর দিয়ে চলেছি। মানুষের পায়ের শব্দ পেয়ে আমার পিছনে কুলি ধাওড়ায় সেই যে একটা কুকুর চেঁচাতে আরম্ভ করেছে, তার চিৎকার তখনও থামেনি। হঠাৎ দেখি কয়েকটা গাছের তলা দিয়ে শুকনো পাতার উপর খড়খড় শব্দ করতে করতে মস্ত লম্বা কালো রঙের একটা লোক আমার সম্মুখে এসে দাঁড়ালো। আচমকা অন্ধকারে সত্যিই আমি একটুখানি ভয় পেয়ে গিয়েছিলাম। জিজ্ঞেস করতে যাচ্ছি, তার আগেই লোকটা আমার আরো একটুখানি কাছে সরে এসে বলল, ডাক্তার বাবু, তুই একবার চল আমার সঙ্গে। লোকটা বোধহয় সাঁওতাল। বললাম, কেন? সে বলল, ছেলেটাকে আমার বাঁচাতে হবে ডাক্তার। তুই যদি না যাবি তো ছেলেটা মরিয়ে যাবে। তুই আয়। কি হয়েছে তোর ছেলের? বললে, তা তো জানি না বাবু, তুই দেখবি, চল। আবার তোকে আমি তোর ঘরের দোড়ায় পর্যন্ত দিয়ে যাব। গলার আওয়াজ শুনে মনে হলো লোকটা হয়তো এক্ষুনি কেঁদে ফেলবে। আমি আর না বলতে পারলাম না। বললাম, চলো। বাগান পেরিয়ে আমরা আর একটা রাস্তা ধরলাম। সে আমার আগে আগে চলতে লাগলো। জিজ্ঞাসা করলাম, তোর নাম কি? বললে, আমার নাম টুইলা মাঝি। বললাম, কত দূর যেতে হবে? হাত বাড়িয়ে কাছেই কয়েকটা খোঁড়া ঘর দেখিয়ে দিয়ে বললে, ওইখানে। চুপ করে পথ আর কত দূর চলি, তার সঙ্গে কথা কইতে কইতে চলতে থাকলাম। খাদে বুঝি তুই কয়লা কাটিস? হ্যাঁ বাবু। কটি ছেলে তোর? ওই একটি। ছেলেটি কত বড়? তা অনেক বড় বটে। তবু ক বছরের? কে জানে তা, অত সব জানি না। এমনই সব নানান কথা কইতে কইতে পথ আমরা চলেছি তো চলেছি। সামনে হাত বাড়িয়ে যে ঘরগুলো সে আমায় দেখিয়েছিল, যতই এগিয়ে যাই মনে হয় সেগুলো আরো দূরে। বললাম, এ কি রে টুইলা, কাছে বলছিলি যে? টুইলা বললে, ও বাবু, কাছে লই তো কি, কিন্তু পথ যেন আর ফুরোয় না। ছেলেটার তোর কি হয়েছিল প্রথমে? টুইলা চুপ করে রইল। টুইলা যেন বিরক্ত হয়ে জবাব দিলে। বললে, খাদে বান ঢুকেছিল। বান? হঠাৎ আমার ম্যানেজার বাবুর সেই বানের কথাটা মনে পড়ল।
বললাম, কখন রে? সে তো অনেক দিন। টুইলা বললে, ও অনেক দিন। বললাম, তারপর? আমরা তখন অনেক লোক ছিলাম খাদের ভিতরে, কয়লা কাটছিলাম। বললাম, সেখান থেকে কেউ তো বাঁচেনি শুনলাম, তুই বাঁচলি কেমন করে? টুইলা আর জবাব দেয় না। এবার আমার কেমন যেন মনে হলো। বললাম, আরে টুইলা, শুনছি নাকি এখানে খুব ভূতের ভয়, সত্য নাকি? হঠাৎ দেখি টুইলা নেই। অন্ধকারে ভাবলাম কালো মানুষ, হয়তো খানিকটা এগিয়ে গেছি তাই দেখতে পাচ্ছি না। ডাকলাম, টুইলা, কোথায় তুই টুইলা? এদিক ওদিকে আগে পাছে তাকিয়ে দেখি টুইলা কোথাও নেই। চারিদিকে দিকচিহ্নহীন অন্ধকার আর ঝিঝি পোকার ডাক। মাথার ভেতরটা চনচন করে উঠল। সমস্ত শরীরের রক্ত তখন আমার জল হয়ে গেছে। পিছন ফিরে ছুটবার চেষ্টা করলাম, কিন্তু ছুটে আমি যাব কোথায়? চিৎকার করলেই বা কে শুনবে? ভাবলাম মৃত্যু অনিবার্য। চলতে গিয়ে দেখি পা দুটো আড়ষ্ট, গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। কোন দিক দিয়ে কেমন করে কতক্ষণ যে চলেছি কিছুই আমার মনে নেই। রাত্রির অন্ধকার কেটে গিয়ে চারিদিক যখন ফর্সা হচ্ছে, দেখি তখনও আমি পথ চলছি। শরীরে তখন আমার শক্তি নেই, গায়ে জোর নেই, নিতান্ত কেমন যেন মরিনি বলে বেঁচে আছি এমনই আমার মনে হতে লাগলো। দূরে কতগুলো লোক আসছে দেখে সেইখানে সেই পথের ধারেই আমি বসে পড়লাম। কিন্তু কাউকে যে আর বিশ্বাস হয় না। এরাও ভূত নয় তো? প্রভাতের আলোয় দেখলাম কয়েকজন কুলি তাদের ঝোড়া গাইতি কাঁধে নিয়ে উঠিতে বোধহয় কাজ করতে চলেছে। জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, ডোমর না কোন দিকে রে? একজন বললে, সেহিতা কোথা বাবু? ওই যে চিমনি দেখছিস সেইখানে। সর্বনাশ! উঠে দাঁড়ালাম। প্রায় 3 মাইল হেঁটে একেবারে ক্লান্ত পরিশ্রান্ত আধা মরা হয়ে বাসায় যখন ফিরলাম, দেখি বাড়িতে তখন কান্নাকাটি পড়ে গেছে। মেয়ে ছেলে এমনকি চাকরটা পর্যন্ত সারা রাত ঘুমোয়নি। অপরিচিত জায়গা, কাকেই বা কি বলবো? ভগবানের উপর নির্ভর করে সবাই তখন হাঁ করে পথের পানে চেয়ে আছে। পাছে ওরা ভয় পায় ভেবে কাউকে কিছু বলিনি। বললাম, মরণাপন্ন একটি রোগীর কাছে সারা রাত আমায় জাগতে হয়েছে বলেই সেখান থেকে আমায় বদলি করবার জন্য কোম্পানির হেড অফিসে দরখাস্ত করে জবাবের আশায় বসে আছি। এমন দিনে আবারও আর এক দুর্ঘটনা। রাত্রি তখন প্রায় 1টা। ম্যানেজারের কাছ থেকে ডাক এলো, খাদের নিচে লোক মরেছে, আমায় যেতে হবে। বলে পাঠালাম যাওয়া আমার পক্ষে অসম্ভব। ম্যানেজার বাবুকে দয়া করে এখানে একবার আসতে বলো। আলো হাতে 2 জন চাপরাশি সঙ্গে নিয়ে নিজেই এলেন তিনি। হাসতে হাসতে বললেন, ভূতের ভয় বুঝি? সেদিনে সেই টুইলার কথাটি আমি তাকে বলিনি, লজ্জায় বলতে পারিনি। বললাম, না তা নয়, খাদের নিচে রাত্রে তো এখানে কাজ কেউ করে না, তবে মরল কেমন করে? ম্যানেজার বললেন, কিছু কয়লার দরকার ছিল, তাই ডবল হাজিরা দিয়ে মদ খাইয়ে নামিয়েছিলাম। পুলিশ খবর পাঠিয়েছি, তার আগে চলুন একবার দেখে আসতে হবে। অনেকগুলো লোকজন সঙ্গে নিয়েও ভয়ে ভয়ে খাদে গিয়ে নামলাম। কিন্তু অবাক কাণ্ড, কয়লা কাটা হচ্ছিল 7 নম্বর কাঁথির মুখে। সেইখানে কয়লার চাবড়া মাথায় পড়ে লোকটা মরেছে। মরবার পর মৃতদেহ
তার সেইখানে ফেলে রেখে লোকজন উপরে উঠে এসেছিল। ফিরে এসে দেখা গেল মৃতদেহ সেখানে নেই। মাল কাটার সর্দারকে সঙ্গে নিয়ে প্রচুর আলো এবং লোকজনের সঙ্গে আমরা মৃতদেহ সন্ধান করতে লাগলাম। প্রায় ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর দেখা গেল তার সেই রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে প্রকাণ্ড একটা গোফার মাঝখানে। সেখানে যাবার কোনো সম্ভাবনাই তার নেই। মৃতদেহটা সেখান থেকে টেনে এনে আবার সেই 7 নম্বর কাঁথির কাছেই রেখে দিয়ে আমরা তো উপরে উঠে এলাম। পুলিশ না আসা পর্যন্ত আমাদের তো উপরে তোলবার উপায় নেই, অথচ প্রচুর পুরস্কারের লোভেও কেউ সেখানে মরা আগলে থাকতে রাজি হলো না। ম্যানেজার বাবু নিজে আমায় বাসায় পৌঁছে দিয়ে গেলেন। বললেন, পুলিশ এলে আমাদের একবার খাদে নামতে হবে। রাত্রি তখন কত ঠিক মনে নেই। পুলিশ এসেছে। আবার আমরা খাদের নিচে নেমে গেলাম। এবার আমাদের সঙ্গে আর বেশি লোক গেল না, যেতে চাইল না। ম্যানেজার বাবু হেসে বললেন, আরে পুলিশ আছে আমাদের সঙ্গে, আর ভাবনা কি? ভূতের তো পুলিশে ভয় আছে নাকি? ম্লান হাসি হেসে নেমে তো গেলাম, যা থাকি কপালে। একে রাত্রির অন্ধকার, তাই আবার কালো সেই পাতালপুরি। চারিদিক ঘুটঘুটে কালো। তবে আমাদের সঙ্গে আলোও ছিল প্রচুর। প্রত্যেকের হাতেই একটি করে সেফটি ল্যাম্প, পুলিশের ইন্সপেক্টরের হাতে টর্চ। আগে আগে যাচ্ছে মাল কাটার সর্দার। কিন্তু গিয়ে দেখি অবাক কাণ্ড। মৃতদেহ সেখানে নেই, খালি খানিকটা রক্তের দাগ কালো কয়লার উপর জমাট বেঁধে রয়েছে দেখলাম। এ ওর মুখ চাওয়াচাই করে দাঁড়িয়ে আছে। কারো মুখে কোনো কথা নেই। চারিদিকে নিস্তব্ধ। খাদের চাল থেকে কোথাও খুটখুট করে ছোট কয়লার টুকরো বসে পড়েছে। কোথাও বা টুকটুক করে জল পড়ার শব্দ পাচ্ছি। কি করা যায়? ইন্সপেক্টর বাবু বললেন, আসুন এদিক ওদিক খোঁজ করে দিক। এই আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস তা না হবারই কথা, কিন্তু আমরা আর না বিশ্বাস করে যাই কোথায়? এর আগের বারও তো এমনই হয়েছিল। খোঁজাখুঁজি আরম্ভ করলাম। ইন্সপেক্টর বাবু বেশ সাহসী লোক। টর্চের আলো ফেলতে ফেলতে তিনি সবার আগে চললেন। সবার পেছনে যেতে আমার ভয় করছিল। কোনো রকমে পাশ কাটিয়ে কৌশল করে কাউকে জানতে না দিয়ে ফস করে আমি একসময় মাঝে গিয়ে ঢুকলাম। খোঁজার আর অন্ত রইল না, কিন্তু লাশ আর পাওয়া যায় না। খুব ছোট একটা সুড়ঙ্গের ভিতরে দিয়ে চলেছি। হঠাৎ একটা বিকট চিৎকার। ভয়ানক একটা কিছু অপঘাত ঘটলে মরবার আগে মানুষ যেমন করে চেঁচিয়ে ওঠে, এও যেন ঠিক তেমনই একটা গোঙানি শব্দ। একেবারে ইন্সপেক্টর বাবুর পায়ের কাছে। আমরা তো সব চমকে উঠে শিউরে খানিকটা পিছু হাঁটতে গিয়ে ওর গায়ে লাগালাম ধাক্কা। ভয়ে তো আমি ম্যানেজার বাবুকে তখন জড়িয়ে ধরেছি। সর্বাঙ্গ শিরশির করে পায়ের লোমগুলি খাড়া হয়ে উঠেছে। গেলাম আর কি, বাঁচবার আর কোনো আশা নেই। ইন্সপেক্টর বাবু তো অত সাহসী লোক। টর্চের আলো ফেলে যেমনি নিচের দিকে তাকিয়েছেন, দেখেন মৃতদেহের বুকের উপরে পা দিয়ে তিনি দাঁড়িয়ে। বাপ বলে তিনি লাফিয়ে একেবারে উল্টে এসে পড়লেন আমার ঘাড়ে। আমি পড়লাম ম্যানেজার বাবুর গায়ে। ম্যানেজার দিলেন একটা কনস্টেবলের পা মারিয়ে। এমনি করে সবাই মিলে আমরা হুটোপুটি করছি। এমন সময় অবাক কাণ্ড। ইন্সপেক্টরের হাতে টর্চ গেল নিভে। অনেক চেষ্টা করেও কিছুতেই আর জ্বালানো গেল না। তারপরই একে একে আমাদের প্রত্যেকের হাতের আলোগুলো নিভতে আরম্ভ করল। প্রাণের আশা তখন একেবারে ছেড়ে দিলাম। কাঠ হয়ে আমরা দাঁড়িয়ে পরামর্শ করলাম, যেমন করে হোক দেশলাই জেলে জেলে সুড়ঙ্গের দেওয়াল ধরে চলুন ফিরে যাই।
এমন করে এখানে প্রাণ দেওয়ার চেয়ে পালিয়ে যাওয়াই ভালো। সর্দার বললে, চল, আমি পথ চিনি। তুই একটা জ্বালা কাঠির বাক্স দে আমার হাতে। আমার পকেটে দেশলাই ছিল। কাঁপতে কাঁপতে সেটা বের করে সর্দারের হাতে দিলাম। কিন্তু ফস করে সর্দার যেই একটা কাঠি জ্বেলেছে, তারই সামান্য আলোকে দেখলাম কিম্ভূত কিমাকার প্রকাণ্ড একটা দৈত্যের মতো কালো কুচকুচে এক সাঁওতাল এসে দাঁড়িয়েছে আমাদের সম্মুখে। লম্বা লম্বা হাত দুটো বাড়িয়ে এসে আমাদের সুড়ঙ্গের পথ আগলে বলে উঠল, যাবি কোথা? ছেলেকে আমার বাঁচাতে বাদে এগুতে যাবি? ইন্সপেক্টরের পকেটে ছিল রিভলভার। চট করে সেটা বের করে তিনি ধা করে চালালেন এক গুলি। ভীষণ আওয়াজ, কানে আমাদের তালা লেগে গেল। কিন্তু তৎক্ষণাৎ শুনতে পেলাম অন্ধকার সুড়ঙ্গের মধ্যে ইন্সপেক্টর চিৎকার করে উঠলেন, ভূতে মানুষে মারামারি। গেলাম ওরে বাবারে, ছেড়ে দে, বাঁচাও, ছেড়ে দে। মনে হচ্ছে যেন তাকে আমাদের কাছ থেকে খানিক দূরে নিয়ে গিয়ে ফেলেছে। ঝটপট করতে করতে সব থেমে গেল। শুনলাম সাঁওতালটা বলছে, গুলি চালাবি আর? চালা দেখি কেমন মুরদ। আমরা তখন পরস্পরকে জড়িয়ে ধরে ঠক ঠক করে কাঁপছি। আমাকে মেরেছিস বানে ডুবায় জলের ভিতর, ঠিক ইঁদুর মোড়া করে। ছেলেটা ছিল, আবার তাকেও মেরে দিলি। বলতে বলতে সাঁওতালটা এগিয়ে এলো আমাদের দিকে। কই তোদের ম্যানেজার কই? ম্যানেজার বাবু কেঁদে ফেললেন, দোহাই বাবা, আবার ছেড়ে দাও বাবা, আমার কোনো দোষ নেই। পরদিন সকালে নিজেকে কিভাবে জীবিত হিসেবে আবিষ্কার করতে পেরেছিলাম তার ব্যাখ্যা আমার কাছে নেই। আমি শুধু এটুকু বলতে পারি, এমন অভিজ্ঞতা আমার জীবনে ওটাই প্রথম নয়। এমন বিভীষিকাময় অভিজ্ঞতা আমার ছোটবেলাতেও একবার হয়েছিল। কত আর বয়স তখন, 6-7 বছর হবে। তবুও চোখ বুঝলে সব চোখের উপর দেখতে পাচ্ছি। মামা বাড়ি যাচ্ছিলাম, অনেক দূর, যশোরের সীমানা ছাড়িয়ে। শুকনোকালে আগা গোড়া হাঁটা পথ, বর্ষাকালে নৌকা। রাত থাকতে বেরোলে একটা গোটা দিন গোটা রাত, তারপরেও বেলা দুপুর। আমি হবার পরে মার আর যাওয়া হয়নি। দিদিমা বরাবর খবর পাঠাচ্ছেন। মা বললেন, চল দিদাকে দেখে আসবি, বয়স হয়েছে, কবে চলে যান। আমি তো ভীষণ খুশি। পুজোর ঠিক পরে খাল বিল নদী নালা ধান ক্ষেত সব জলে ভর্তি। আকাশ পরিষ্কার, বেরোবার পক্ষে সবচেয়ে ভালো সময়। ঘরের নৌকা, মাঝি নটবর সারা বছরের লোক। অন্য সময়ে খেতে খামারে কাজ করে, বর্ষার দিনে নৌকা চালায়। সঙ্গে রইলেন সেজদা, কলকাতায় কলেজে পড়েন, লম্বা ছুটিতে বাড়ি এসেছেন। নটবর মানুষটা একটু নড়বড়ে, হুকো নিয়ে বসলে আর উঠতে চায় না। তার উপর বয়স হয়েছে, চোখেও কম দেখে। বড়দা তাকে বরাবর হুঁশিয়ার করে দিলেন, এই হাত চালিয়ে যেও, বুঝলে, এই নিজাম কাদের বিলটা যাতে সন্ধ্যের আগেই পার হয়ে যেতে পারো। নটবর ভরসা দিল, আপনি ভাববেন না কর্তা, সন্ধে হবে কেন, দুপুর নাগাদ বিল পাড়ি দিয়ে ফেলব। নিজাম কাদির বিলের কথা আমি মার মুখে আগেই শুনেছি।
ওখানে নাকি কি সব ভয় আছে। রাতের বেলায় পার হতে গেলে মাঝিদের দিক ভুল হয়ে যায়, সারা রাত ঘুরে বেড়ায়, অনেক সময় ওপারে আর পৌঁছাতে পারে না। শোনা যায় এমনি করে কত লোক মারা গেছে, কি যে হয় তাদের কেউ বলতে পারে না। তবে সাহস করে কোনো নৌকাই সন্ধ্যার পর বিলের পথ ধরে না। নটবরের আর একটা গুণ আছে, বেশ খেতে পারে এবং একটু ভালো মন্দ খাবারের দিকে ভীষণ লোভ। একটা বড় খালের ভিতর দিয়ে নৌকা চলছিল। খানিকটা পরপর ভেসাল, দুটো বিশাল লম্বা বাঁশ যেন পা ভাগ করে পড়ে আছে জলের মধ্যে। তলায় জাল বাঁধা, বাঁশ দুটোর একদিকে একটার সঙ্গে আর একটা গাঁথা। সেইখানে চাপ দিয়ে মাঝে মাঝে যখন জল থেকে টেনে তুলছে একজন জেলে, জলের উপর ছটফট করছে মাছ। রায়েক, সরপুটি, পাবদা, শোল, পোনার বাচ্চা, আরও কত কি। দেখে দেখে নটবরের জিভে জল এসে গেল। রান্নার সরঞ্জাম সঙ্গেই আছে। দুপুরের দিকেই কোথাও নৌকা বেঁধে তোলা উনুনে দুটো খিচুড়ি পটিয়ে দেবেন, এই ছিল মার প্ল্যান। নটবর বলল, এরকম বড় বড় রায়েক দেখেছেন মা ঠাউরান? মা বুঝলেন তার মনের কথা, হেসে বললেন, মাছ কুটবার বটি যা আনিনি। তাতে কি হয়েছে, দা রয়েছে তো, আমি কুটে দেব, আপনি ভাববেন না। এক আনায় এক হালি মোটা রায়েক, মা রাধেনু চমৎকার। নটবরের ভোজনটা শুধু গুরু নয়, একটু গুরুতর হয়ে গেল। তারপরেই বালুয়ের উপর খানিকটা গড়িয়ে নেওয়া। অনেক ডাকাডাকির পর যখন উঠল, তখন বেলার বেশি নেই। নিজাম কাঁদির বিল পড়বার আগেই সন্ধ্যা পেরিয়ে বেশ কিছুটা রাত হয়ে গেল। যে খালটা এসে বিলে পড়েছে তার ঠিক মোহনার পাশেই একখানা বাড়ি। নৌকার শব্দ পেয়ে সেখান থেকে একজন দরাজ গলায় হাঁক দিলে, এই নাও কোথায় যাবে? সুকচর, সাড়া দিল নটবর। সুকচর। গলা শুনে মনে হলো লোকটি অবাক হয়ে গেছে। তামাক টানতে টানতে এগিয়ে এলো। সুকচরে কোন বাড়ি যাবে জিজ্ঞাসা করতেই বেরিয়ে গেল, এরা মামাদের খুব অনুগত লোক, আমাদের না নামিয়ে ছাড়বে না। তাছাড়া এই রাত্রিরে বিল পাড়ি দেবার তো কথাই ওঠে না। রাতটা তাদের কুঁড়ে ঘরে কাটিয়ে যেতে হবে। যাতে তারা নমশূদ্র, আমরা বামুন। রেধে তো আর খাওয়াতে পারবে না, মাকে 4টি চাল ডাল ফুটিয়ে নিতে হবে। মেয়েরা সব ব্যবস্থা করে দেবে। কর্তা গিন্নি হাত জোর করে ঘাটে এসে দাঁড়ালো। না বললে তারা শুনবে না। মা মুশকিলে পড়লেন। কুঁড়ে ঘরে কথাটা তারা বাড়িয়ে বলেনি। ছোট একখানা পাটকাঠির বেড়া দেওয়া খড়ের দোচালা, সামনে খোলা বারান্দা, আর ওদিকে একচালা গোয়াল, তার মধ্যে 3-4টে গরু, সামনে এক চিলতে উঠোন। এর মধ্যে কোথায় উঠব আমরা, তবু মাকে নামতে হলো। বারান্দায় একটা খেজুরের চাটাই বিছিয়ে দিল তাকে। হঠাৎ শুনতে পেলাম ঘরের মধ্যে ফিসফিস করে বলছে বউটি, চাল যা আছে কুলোবে না, তাড়াতাড়ি কোনো বাড়ি থেকে 4টিখানে ধার করে আনো। লোকটি যখন একটা ছোট্ট ধামা নিয়ে বেরিয়ে এলো, মা বললেন, শোনো, অবেলায় খেয়ে আমাদের কারো খিদে নেই। তাছাড়া এত রাত্রিরে রান্না করা সে অনেক হাঙ্গামা। আমাদের সঙ্গে চিড়ে মুড়ি খইটই আছে, ওতেই হয়ে যাবে। অনেক বলা কওয়ার পর তাতেই রাজি হলেন হারান মণ্ডল। কিন্তু শুধু চিড়ে মুড়ি খাওয়া যায় নাকি? গোয়ালে দুধেলা গাই ছিল। দুইবার কথা সকালে, কিন্তু মণ্ডলের বউ তখনই দুইয়ে আনলো খানিকটা।
উঠোনের কোণে উনুনে মাকে সেটা ফুটিয়ে নিতে হলো। কোনো বাড়ি থেকে এক ছড়া মত্তমান কলাও জোগাড় করে ফেলল হারান। ফলারটা আমাদের বেশ ভালোই জমল, কিন্তু তারপর সেজদা বললেন, ওখানে থাকা অসম্ভব। এই ভীষণ মশা আর পচা গন্ধ, বর্ষার জল নেমে গেছে, চারিদিকে দাম জঙ্গল পৌঁছতে শুরু করেছে। ঘন্টাখানে কি টেকা যাচ্ছে না, তার উপরে সারা রাত। তাছাড়া শোয়া যাবে কোথায়? ওদের ঘরে তো ওই অবস্থা, 3টে ছেলে পেলে নিয়ে ওদেরই কুলোয় না। কিন্তু এদিকে যে নিজাম কাদির বিল। সেজদা কলকাতার কলেজে পড়া ছেলে, ওসব একেবারে হেসে উড়িয়ে দিলেন। বললেন, ভয়টা কিসে? এমন চমৎকার চাঁদনি রাত, মেঘ নেই, বৃষ্টি নেই, ঠান্ডা বিল, রাত পোহাবার আগেই আমরা পৌঁছে যাব। হারান আর তার বউ বলতে লাগলো, কাজটা ঠিক হবে না। কদিন আগেই নাকি একখানা বিদেশি নৌকা না জেনে ঢুকে পড়েছিল বিলের মধ্যে। পথ হারিয়ে জানতে চাইছিল কোন দিকে যাবে। মার খুব ইচ্ছা ছিল, কিন্তু ছেলের জিদ দেখে চুপ করে গেলেন। নটবর সেজ কথাকে জমের মতো ভয় করে। মনে মনে যতই আপত্তি থাক, বাইরে মুখ খুলল না। আমার বুকের ভেতরটা দূর দূর করতে লাগলো। ওদিকে আবার কৌতূহলও কম নয়। দেখা যাক কিসের ভয়। ছইয়ের ভেতর মা আর আমি শুয়ে পড়লাম। বাইরে পাটাতনের উপর শতরঞ্চি বিছিয়ে সেজদাও একটু গড়িয়ে নেবার ব্যবস্থা করলেন। গভীর বিল, লগি চলবে না। পেছনের গলুইতে বৈঠা হাতে নটবর। যতদূর চোখ যায় জল আর জল, তার উপর ছড়িয়ে পড়েছে। ঢেউগুলো মৃদু তালে ঘা দিচ্ছে নৌকার তলায়। সেই ধকধক শব্দে আপনি চোখ জড়িয়ে আসে। কত রাত জানি না, হঠাৎ ঘুম ভেঙে গেল সেজদার হাঁক ডাকে। ঘুমিয়ে নৌকা চালাচ্ছ? নটবর মিনমিন করে বলল, আজকে না কর্তা, এ তো ঝিমুনি এসেছিল। ঝিমুনি এসেছিল? যাও চোখে জল দিয়ে নাও। নটবর চোখে জল দিয়ে জোরে জোরে বইটা চালালো। সেজদা একবার এদিক ওদিক ভালো করে দেখে নিয়ে চেঁচিয়ে উঠলেন, এ কি করছো? নটবর আকাশ থেকে পড়ল। কেন কথা কি হলো? নৌকা ঘুরে যায়নি তো? কি যে বলেন কর্তা? কথাটা হেসে উড়িয়ে দিল নটবর। ঘুরে আবার গেল কখন? আমি তো সোজা সামনের দিকে চালাচ্ছি। তা তো চলেছ বুঝলাম, কিন্তু আমরা যখন বেরোই চাঁদটা ছিল বাঁদিকে। এতক্ষণে ডান দিকে চলে যাওয়ার কথা, বাঁদিকে রইল কি করে? তা আমি কেমন করিয়ে বলবো? এ চাঁদ কোথায় যাবে না যাবে আমি কি জানি? একটু পরেই ফর্সা হয়ে গেল। ভোরের আলো ফুটে উঠল পূর্ব দিকটায়। সেজদা উঠে ছই ধরে দাঁড়িয়ে বলে উঠলেন, যা বলেছি তাই। এই তো সেই বাড়িটা। কোন বাড়ি? মা ছইয়ের ভেতর থেকে উকি মেরে বললেন, ওই যে কি মণ্ডল, যেখানে আমরা উঠেছিলাম সন্ধ্যের পর। ও মা, তাই তো। লোকজনের আওয়াজ পেয়ে হারান মণ্ডল বেরিয়ে পড়েছিল। নৌকা চিনতে পেরে ছুটে এলো ঘাটের ধারে। সেজদার দিকে চেয়ে বলল, ও বেঁচে গেছেন কর্তা। ব্রাহ্মণ বলে তেনারা তেমন ক্ষতি করতে পারে, তা না হলে। বাকিটা মনে করেই তার গায়ে কাঁটা দিয়ে উঠল। চোখ বুজে 2 হাত কপালে ঠেকাল।